মানবিক করিডোরের বিষয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস আয়োজিত সেমিনারে একথা জানান তিনি। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ, অভ্যন্তরে বিভক্তি এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নিরাপত্তা না থাকার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা এখন সুদূর পরাহত। এ বিষয়ে বিস্তারিত রিপোর্টটি করেছেন রাকিব হাসান। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন, আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব এবং ভবিষ্যৎ শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপি। This issue has been broadly narrated or broadly defined as a humanitarian problem, and that's how Bangladesh started to present the case to the international community. আলোচনায় অংশ নিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসন এখনই সম্ভব নয় জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, এই সংকটের কোনো কার্যকর সমাধান খুঁজে পায়নি সরকার। This was not taken into cognizance by the government. They just went about for 4-5 years into bilateral, absolutely futile negotiations. Not to speak of anyone being repatriated, there was actually no pathway. সেমিনারে নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান জানান, মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি স্বাক্ষর করেনি সরকার। We have not discussed humanitarian corridor. We have no agreement on humanitarian corridor. We have no agreement on anything yet with the parties. When I came back from BIMSTEC and held a press conference, I gave full disclosure of what has been happening. Essentially what I have told you today. রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হবে না বলেও জানান এই নিরাপত্তা উপদেষ্টা। When I was coming back to Cox's Bazar, the GOC of 10 Division. রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। গণমাধ্যমকে ফ্যাসিজম থেকে রক্ষা করতে হলে রাজনৈতিক দল ও গণমাধ্যম কর্মীদের সাথে সম্পর্ক আরও গভীর করতে হবে বলে মন্তব্য করেছেন বক্তারা। শুধু তাই নয়, মানুষের মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি কোনো মত জোর করে চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সম্পাদক পরিষদের আলোচনা সভায় তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। সভায় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, গণমাধ্যম এখনো পুরোপুরি স্বাধীন হয়নি। আমি সত্যিকার অর্থে উদ্বেগ প্রকাশ করছি, সেটা হচ্ছে যে বর্তমানে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা অথবা ভায়োলেন্ট কোনো ক্রাইমের মামলা চলছে। এটা কিভাবে সম্ভব? জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কতিপয় গণমাধ্যম রাজনৈতিক নেতাদের বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন করে। এই অন্তর্বর্তী সরকারের সময়ে প্রচুর মিস ইনফরমেশনের একটা ক্যাম্পেইন দেখেছি এবং বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও এই মিস ইনফরমেশন নানাভাবে ছড়ানো হয়েছে। দল হিসেবে বা একটা রাজনৈতিক শক্তি হিসেবে আমরা বিভিন্ন সময় এটার ভিকটিম হয়েছি এবং হচ্ছি। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কথা ভুলভাবে স্থাপন করা হচ্ছে। তা আশা করব যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে গণমাধ্যমের যে সম্পর্ক, সেই সম্পর্ক আরও ইতিবাচক হবে। অন্য বক্তারা বলেন, অবাধ তথ্য প্রবাহ চলমান রাখতে মানুষের বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা যাবে না। আপনি একেবারে অবাধ মুক্ত সাংবাদিকতা যদি চান, তথ্যের প্রবাহ যদি চান, তার মানে কোনো ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ করতে পারবেন না। গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া কোনো দেশে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর থাকতে পারে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সমাজে গণতন্ত্র চর্চা করতে হবে। আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়া যে ব্যাপারটা আছে, এটাকে আমরা সমর্থন করব না। আমরা আরেকজনের মতের স্বাধীনতাকে নিশ্চয়ই সেটাকে আমরা দৃঢ়ভাবে আমরা সেটাকে সমর্থন দেব। আমি তার সঙ্গে একদিন নাও করতে পারি, করি না হয়তো, কিন্তু সেটাকে আমি আপন করার চেষ্টা করব। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। সংস্কারের কথা বলে সরকার নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
দোসরদেরকে দুধ কলা দিয়ে পোষা হচ্ছে, ডিসেম্বরে না হলে ফেব্রুয়ারিতে না হলে জুনে এইরকম নানা কথা বলছেন, কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছেন না অমুক মাসেই নির্বাচন হবে। সংস্কার করে অনতিবিলম্বে বিএনপি নয় সারা বাংলাদেশের ৭৫% মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচন চায়। সেই নির্বাচনের দিনক্ষণ আপনাকে ঘোষণা করতেই হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজেন ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিচের। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৃথক এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। বৈঠকে খালেদা জিয়ার দেশে ফেরা, বিনিয়োগ, বাণিজ্য, নির্বাচন নিয়ে আলোচনা হয়। ইলিয়াস মাতবরের রিপোর্ট। গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ও জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা, বিনিয়োগ, বাণিজ্য ও নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বেলা ১১টায় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা চায় রাশিয়া। কেউ চায় না যে এটা ভৌগোলিক একটা আমাদের জিও স্ট্র্যাটেজিক যে বিষয়টা আছে এটা যাতে স্টেবিলিটিটা যাতে অব্যাহত থাকে, এটা সকলের ইন্টারেস্টে সকলে চায় না, তারা সবাই স্টেবিলিটি চাচ্ছে। আসলে এই অঞ্চলটা যদি স্টেবিলিটি না থাকে তো বাকি কোনো কাজে তো এখানে হবে না। বাংলাদেশ শুধু ইনসিকিউর তো নিরাপত্তাহীনতায় ভুগবে না, পুরো অঞ্চলের মধ্যে একটা নিরাপত্তাহীনতা আসবে, এটা তো দ্বারা কেউ লাভবান হবে না। এদিকে বিকেলে বৈঠক করেন জাপানের রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তাদের স্বাভাবিকভাবে বাংলাদেশে তো অনেক বড় বিনিয়োগ আছে, তাদের আগামী দিনের অনেক পরিকল্পনা আছে বাংলাদেশের বিনিয়োগের, তো সেই ধারাটা তারা যাতে অব্যাহত রাখতে পারে সেটার উপর আলোচনা হয়েছে। জাপানিজ বিনিয়োগ সবসময় বাংলাদেশে আমরাও প্রত্যাশা করি, তাদের বিনিয়োগের কোয়ালিটি ভালো, কস্ট কম এবং টার্মস অফ ট্রেড বাংলাদেশের জন্য সবসময় ভালো ছিল। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ একদিন পিছিয়ে গেছে। আগামী ৫ মের পরিবর্তে ৬ মে মঙ্গলবার তিনি দেশে ফিরবেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া ৫ মে লন্ডন থেকে রওনা হয়ে ৬ মে ঢাকায় পৌঁছাবেন। কাতারের আমিরের দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া লন্ডন ত্যাগ করবেন এবং পরদিন বাংলাদেশে এসে পৌঁছাবেন। ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। সেখানে টানা ১৭ দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন তিনি। এরপর গত ২৫ জানুয়ারি তাকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন বিএনপি চেয়ারপারসন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়ি বহরে হামলা করেছে দুর্বৃত্তরা। আজ সন্ধ্যায় গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় হাসনাতের গাড়ির গ্লাস ভেঙে গেলে তার কনুয়ের কয়েক জায়গায় কেটে গিয়ে আহত হন। দ্রুততম সময় ওই স্থান ত্যাগ করে হাসনাতের গাড়িবহর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্যাম্পাসে আশ্রয় নেয়। পরে সেখান থেকে ঢাকা চলে আসে। সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তথ্য জানান এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ। একই তথ্য জানান এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, হাসনাতের গাড়িতে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করেছেন। রাতেই গাজীপুরের এনসিপি নেতাকর্মীরা বোর্ড বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে দুর্বৃত্তদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে একটু না একটু ছাড় দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় জোটের সঙ্গে সংলাপের শুরুতে তিনি কথা বলেন। আলী রিয়াজ বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের লক্ষ্য সুস্পষ্ট, সবার সঙ্গে আলোচনা করে একটি সনদ তৈরি করতে। সূচনা বক্তব্যে ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, মত পার্থক্য থাকা স্বাভাবিক, এরপরও দল ন্যূনতম একটা জায়গায় আসতে চায়। আগামী দিনে আর কখনো যাতে স্বৈরশাসন উৎপত্তি হতে না পারে সেই বিষয়টি গুরুত্ব দিতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য তৈরি হবে
সেগুলোর ভিত্তিতেই জাতীয় সনদ তৈরি হবে। রাজনৈতিক দলগুলো, শক্তিগুলো, জোটগুলো সকলে যে আন্তরিকতার সঙ্গে সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করতে চান এ বিষয়ে কোনো সংশয় নেই। তো ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। এদিকে নারী সংস্কার কমিশনের বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয় পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এদিন ধার্য করেন। এই মামলার গ্র্যাভিটি এবং গুরুত্ব ইত্যাদি বিবেচনা করে আমরা যেটা মনে করছি সেটা হলো যে যদি অনারেবল চিফ জাস্টিস সাহেবের প্রেজেন্সে উনি যদি বেঞ্চ প্রিজাইড করেন, যদি ওনার প্রেজেন্সে হয়, তাহলে আমার মনে হয় যে এটা ভালো হবে। এটা উনি বললেন, বলে এটা অ্যাডজার্ন করলেন অ্যান্ড ইট উইল অ্যাপিয়ার অন দি নেক্সট টুইসডে when we think and we expect our honorable chief justice will be available. এদিকে নারী সংস্কার কমিশনের বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয়ে পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এটা জাতীয় সেন্টিমেন্টের বিষয় রয়েছে। আপনারা জানেন পুরো জাতি ফুঁসে উঠেছে এই সকল বিষয় নিয়ে। সেটাকে যদি আমরা এইভাবে যেতে দিতে থাকি তাহলে জাতীয় জীবনে একটা বিপর্যয় নেমে আসতে পারে, যার কারণে আমরা এই পর্যায়ে এই রিট পিটিশনটা ফাইল করেছি। অন্যদিকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক সংক্রান্ত বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025-এর বৈধতা প্রশ্নের রুল জারি করেছে হাইকোর্ট। প্রতিশ্রুতি কিন্তু যে কেউই না রাখতে পারে, নারীও না রাখতে পারে, পুরুষও না রাখতে পারে, কিন্তু শুধুমাত্র পুরুষের শাস্তির বিধান করা হয়েছে এবং এখানে কিন্তু বিবাহিত অবিবাহিত কারো বিষয়ে আলাদা করে কিছু বলা হয়নি। এখন দেখা যেতে পারে যে একজন বিবাহিত নারী যিনি 2-3 সন্তানের মা, তিনিও দেখা যেতে পারে প্রতারণা করে আরেকজনের সাথে চলে গেছে, তারপরে বলবে আমাকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক কেন করলো। এই বিষয়গুলি আমরা আদালতে তুলে ধরেছি। শিমুল খান, মাই টিভি, ঢাকা। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন বাংলাদেশিরা। এবছর 87,100 জন হজের উদ্দেশ্যে যাচ্ছেন। ইতিমধ্যে সৌদি পৌঁছেছেন 23,000-এর বেশি হজ যাত্রী। সেখানে পৌঁছানোর পরে মারা গেছেন 2 জন। এখন পর্যন্ত ভিসা পাননি প্রায় 10,000 যাত্রী। তবে কর্তৃপক্ষ জানিয়েছে নির্দিষ্ট সময়ের আগেই সবার ভিসা নিশ্চিত হবে। আফজাল হোসেনের রিপোর্ট। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হজ। প্রতি বছর হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলিম সমবেত হন আরাফার প্রান্তরে। এরই অংশ হিসেবে রাজধানীর হজ ক্যাম্পে হাজির হয়েছেন হজ যাত্রীরা। হজের সুযোগ পেয়ে শুকরিয়া আদায় করছেন তারা। আমার অনেক ভালো লাগতেছে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে এই পর্যন্ত আল্লাহ নিয়ে আসছে। যে সমস্ত নিয়ম কানুন আছে সেগুলো যেন যথাযথভাবে পালন করে হজটা সুষ্ঠুভাবে করতে পারি, এই প্রার্থনা আল্লাহর কাছে। সকলের জন্য, সকল মুসলিম উম্মার জন্য দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণ করেন। মোট 232টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রয়েছে 118টি ফ্লাইট। সঠিক সময়ে ঝামেলাহীন যাত্রায় সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা। ফ্লাইট চলবে আগামী মাসের শেষ দিন পর্যন্ত। শুকরিয়া শেষ নাই, কেন জানি ভালো লাগে, বয়স হয়ে গেছে বেশি, হাজিদের খেদমত করতে অনেক ভালো লাগে। দেশ যাতে ভালো থাকে, সুন্দর থাকে, তার জন্য আমরা দেশের জন্য দোয়া করব। পৃথিবীর যত লোক আছে আল্লাহ তার সবাইকে মাফ করো, আমার গ্রামবাসীকে মাফ করো, আত্মীয় সঙ্গে মাফ করো, আমাকে মাফ করো। তবে সঠিক সময়ে ভিসা না পাওয়ার অভিযোগ উঠেছে। রবিবার পর্যন্ত প্রায় 10,000 যাত্রী ভিসা পাননি। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। কিছু আবেদন যেটা এখনো পেন্ডিং আছে, আমরা গতকালকে মন্ত্রণালয়ে কিন্তু সকল লিড এজেন্সির সঙ্গে রাত্রে সভা করেছে এবং তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আজকের মধ্যে নতুন সকল আবেদন লজমেন্ট করা হয়। আমরা আশা করি যে ইনশাল্লাহ প্রত্যেক নিবন্ধিত হজ যাত্রী ইনশাল্লাহ হজে যেতে পারবে। এবার বাংলাদেশ থেকে 87,100 জন হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে সরকারিভাবে যাচ্ছেন 5,200 জন। ইতিমধ্যে সৌদি পৌঁছেছেন 23,000-এর বেশি। এদিকে সৌদি আরবে পৌঁছানোর পর মারা গেছেন 2 জন বাংলাদেশি। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, পানি কখনো মরণাস্ত্র হতে পারে না, যুদ্ধের অস্ত্র হতে পারে না, কিন্তু একমাত্র ভারতই বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা পানি যুদ্ধের অস্ত্র ও মরণাস্ত্র হিসেবে ব্যবহার করছে। বিকেলে রংপুর নগরী শাপলা চত্বরে অনুষ্ঠিত তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আয়োজিত গণপদযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, বাংলাদেশ ভারতের কাছে কিছু চায় না, জনগণ ন্যায্য হিস্যায় পানি চায়, আজ না হোক কাল দিতে হবে। জনগণ সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। পূর্ববর্তী সরকার ভারতের সঙ্গে এই হিসাব নিকাশ করেনি, কারণ তারা সরকারের থাকার ইচ্ছায় ভারতকে চাপে ফেলেনি। একমাত্র সারা বিশ্বে এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে কাজটুকু তারা করতে পারে। এলজিইডি উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টার পিও তুহিন ফারাবি এবং সাবেক সমন্বয়ক এবিএম সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। অন্যদিকে টেক্সাস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদারের বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। উপদেষ্টা যে এপিএস পিএস এবং আরও একজনের সমন্বয়কের সাবেক সমন্বয়কের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম চলমান ছিল এবং সেই গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব ঝুমুর মজুমদার স্বামী জনাব রঞ্জিত কুমার তালুকদার পরস্পর যোগসাজশে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার স্বামী জনাব রঞ্জিত কুমার তালুকদারের প্রভাব এবং আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 9,16,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে এবছর দেশে উৎপাদিত কোরবানিযোগ্য গবাদি পশু প্রায় 1,25,00,000, যেখানে চাহিদা তুলনায় প্রায় 21 লক্ষ বেশি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, সবার জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে সরকার। আসন্ন কোরবানির ঈদে কেউ যেন বাজার অস্থিতিশীল করতে না পারে, সেজন্য সকলের সহযোগিতা চান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কুরবানি পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং কুরবানির পশুর অবাধ পরিবহন নিশ্চিতকল্পে সরকারের পদক্ষেপ জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন। কুরবানি পশু অবাধ পরিবহন নিশ্চিত করা খুবই প্রয়োজন। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, এবছর দেশে উৎপাদিত গবাদি পশুর সংখ্যা 1,24,47,337টি। এবছর গবাদি পশু আমদানি করার প্রয়োজন নাই। কোরবানিযোগ্য হৃষ্টপুষ্টকৃত গবাদি পশুর মধ্যে 56,02,905টি গরু মহিষ, 68,38,920টি ছাগল ভেড়া এবং 5,512টি অন্যান্য প্রজাতি সহ সর্বমোট 1,24,47,337টি গবাদি পশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে। কুরবানির পশুবাহী ট্রাক ছিনতাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সীমান্ত দিয়ে গবাদি পশুর অবাধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। কুরবানির পশু ট্রাক ছিনতাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পশু পরিবহন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে বিজিবি, বাংলাদেশ পুলিশ, জেলা প্রশাসন, জেলা প্রাণী সম্পদ দপ্তরের যৌথ সহযোগিতা গ্রহণ করা হবে। ঈদকে কেন্দ্র করে কেউ যেন বাজার অস্থিতিশীল করতে না পারে, সেজন্য সকলের সহযোগিতাও চান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। ঈদের বাজার কেউ যেন অস্থিতিশীল করতে না পারে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। দেশের প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার বিকেলে 4:10 তিনি রাজধানীর একটি হাসপাতালে মারা যান। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ হয়ে কয়েকদিন ধরে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ বিকেল 4:30টায় তিনি ইন্তেকাল করেছেন। গত বছরের 26 ডিসেম্বর 11 বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরে আসেন এই জ্যেষ্ঠ আইনজীবী। এরপর সুপ্রিম কোর্টে আইন পেশায় ফেরেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক 2013 সালের 18 ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। এর আগে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত ইসলামের শীর্ষ নেতাদের পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়ান। দর্শক, সংবাদ শেষ করব প্রকৃতিতে জারুল আর কৃষ্ণচূড়ার সৌন্দর্যের খবর দিয়ে। ঋতুর পালা বদলে আবার এসেছে গ্রীষ্ম, সাথে নিয়ে এসেছে তীব্র দাবদাহ। তবে ইট পাথরের এই নগরের গনগনে রোদ্দুরেও নাগরিক চোখ ও মনে প্রশান্তির পরশ দিচ্ছে মৌসুমি ফুল। হাঁসফাঁস নগর জীবন থেকে একটু ছুটি পেতে নগরবাসী ছুটে চলেন প্রকৃতির কাছে। তাদের দেখে উকে দেয় জারুল আর কৃষ্ণচূড়া। ঢাকার বিভিন্ন রাস্তাকে যেন প্রকৃতি সাজিয়েছে আপন মনে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত রিপোর্টটি করেছেন আফজাল হোসেন। এখানে ঘুঘুর ডাকে অপরাহ্নে শান্তি আসে মানুষের মনে। এখানে সবুজ শাখা আঁকাবাঁকা হলুদ পাখিরে রাখে ঢেকে। এভাবেই ফুলের সৌন্দর্যের কথা প্রকাশ করেছিলেন কবি জীবনানন্দ দাশ। ফুলের সেই সৌন্দর্য এখন ধরা দিয়েছে ইট পাথরের ঢাকায়। পত্রপল্লব নিয়ে চোখ ধাঁধানো লাল টকটকে উজ্জ্বল রং ছড়াচ্ছে কৃষ্ণচূড়া, যেন সবুজের বুকে এক টুকরো লাল। কৃষ্ণচূড়ার রক্তিম উল্লাস দেখে হাসছে জারুলও। পিছিয়ে নেই সোনালু কিংবা রক্তজবা। এ যেন সৌন্দর্য বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতা। প্রকৃতির সাথে থাকতে আমারও খুব ভালো লাগছে। জায়গাটি অনেক সুন্দর। আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে এসেছি। কংক্রিটে মোড়ানো ঢাকার বাতাসে দুলতে থাকা ফুলেরা জানে না এই শহর কতটা ব্যস্ত। তারা কেবল জানে জীবন উজাড় করে সুন্দরের সৌরভ ছড়িয়ে দিতে। ব্যস্ত জীবনের অবসাদ ভেঙে তাই তো থমকে দাঁড়ায় পথিক। বসে থেকে খুব ভালো লাগতেছে, মনোরম পরিবেশ উপভোগ করতেছি। গাছ গাছালি ফুল ফুল সব দিক দিয়ে ভালো লাগতেছে। চারদিকে ফুলের ভিতরে বেশিরভাগ নজর কাড়ে হচ্ছে কৃষ্ণচূড়া ফুল। এটা তো আল্লাহ তাআলার অপর এক নিয়ামত, যেটা জান্নাতের ভিতরে অনেক সুন্দর, দুনিয়ার ভিতরে অনেক সুন্দর। রাজধানীর হাতিরঝিল, রমনা পার্ক, জিয়া উদ্যান, ধানমন্ডি লেক, বোটানিক্যাল গার্ডেন সহ বিভিন্ন এলাকায় সৌন্দর্য পিপাসুরা ছুটছেন ফুলের সাথে নিজেদেরকে ফ্রেমবন্দি করতে। জারুল, কৃষ্ণচূড়া, স্বপ্নচূড়া, রাধাচূড়া ও জিনিয়ার সৌরভে যেন মাতোয়ারা প্রকৃতিপ্রেমীরা। ফুল ফোটে, ফুল ঝরে, ঝরে পড়া ফুলও যেন উজাড় করে নিজেকে মেলে ধরে পথের বাঁকে। কংক্রিটের রাস্তায় পড়ে থাকা ফুলও যেন ক্যানভাসে আঁকা ছবি। গ্রীষ্মের খরতাপে যখন নগরের ইট পাথর আর পিচ ঢালাপথ উত্তপ্ত, তখন পথিকের মনে ভালোবাসার পরশ বুলিয়ে দেয় কৃষ্ণচূড়া, জারুল সহ নাম না জানা কত শত ফুল। তাই তো যাপিত জীবনের সাদাকালো ক্যানভাস রঙিন করে নিতে অনেকেই হাজির হন প্রকৃতির কাছে। সবার প্রত্যাশা এমন ফুলে ফুলে ভরে উঠুক নগরীর সবকটি সড়ক, আর প্রশান্তি ছুঁয়ে যাক সবার মন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।